গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সফরসঙ্গী তার ভাই এবং ইনকিলাব মঞ্চের এক সদস্য ও সিঙ্গাপুর থেকে আসা এক চিকিৎসক ও নার্স। চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে হাদি হত্যা চেষ্টার ঘটনায় গেল রাতে রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউ সাপোর্ট অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তার সঙ্গে যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদি এবং ইনকিলাব মঞ্চের সদস্য আমিনুল হাসান ফয়সাল। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হবে। এর আগে সিঙ্গাপুর থেকে গালফ স্ট্রিম G100 এয়ার অ্যাম্বুলেন্সটি বেলা 11:22 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিঙ্গাপুর থেকে আসেন মেডিকেল বোর্ডের 2 সদস্য, যাদের একজন চিকিৎসক এবং একজন নার্স। আমরা সিঙ্গাপুর থেকে এসেছি। আমরা তাকে নিয়ে আবার সিঙ্গাপুর চলে যাচ্ছি। সেখানে গিয়ে বিশেষজ্ঞদের পরামর্শে তার চিকিৎসা শুরু হবে। এদিকে হাদির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসাব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে বোর্ড, যখন বলেছে, তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুক ইট আপ এবং অর্থমন্ত্রীর মতামত চেয়েছে, আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা হিসাব করবো। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে। ঘটনার 2 দিন পর রবিবার মধ্যরাতে এই মামলাটি হল। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি করেন। রিফাত তাসনুফা, ডিবিসি নিউজ, ঢাকা। ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। শাহজালাল বিমানবন্দর থেকে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, সিঙ্গাপুরের উদ্দেশ্য তো এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়ে গেছে, তো কতক্ষণ সময় লাগতে পারে পৌঁছতে, সেই সাথে পারিপার্শ্বিক অবস্থা জানাবেন। জানেন যে ইতিমধ্যেই কিন্তু 8 নম্বর গেট দিয়ে যে অ্যাম্বুলেন্সটি প্রবেশ করেছিল সেটা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে। কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান কথা বলেছিলেন। তার সাথে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন। তারা কিন্তু বলছিলেন যে ইতিমধ্যে তার সাথে তার ভাই এবং তার ভাইয়ের একজন বন্ধু রওনা দিয়েছে এবং সিঙ্গাপুর থেকে আসা একজন চিকিৎসক এবং নার্স ছিল, তিনিও কিন্তু রয়েছেন। এবং সেখানে যে আমাদের সিঙ্গাপুরের হাই কমিশন রয়েছেন তিনি কিন্তু যাবেন, তিনি কিন্তু সেখানে কিন্তু তাদেরকে রিসিভ করবেন এবং তার অর্গানগুলো কিছু কিছু কাজ করছে বলে জানিয়েছেন তিনি, এবং আগের থেকে কিছুটা উন্নতির দিকে রয়েছে সেটা কিন্তু জানিয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এই অ্যাম্বুলেন্সটি, আইসিইউ যে অ্যাম্বুলেন্সটি, এটা কিন্তু প্রবেশ করেছিল এভারকেয়ার হাসপাতাল থেকে এবং কিছুক্ষণ আগে 8 নম্বর গেট দিয়েই কিন্তু প্রবেশ করে। এবং এখানে সব আনুষ্ঠানিকতা যেহেতু আগে থেকেই শেষ করা হয়েছিল এবং এখানে আসার পর খুব বেশি একটা তাদেরকে বিলম্ব করতে হয়নি এবং তারা সাথে সাথেই কিন্তু সেখানে প্রবেশ করে গেছেন। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং এয়ারপোর্টের যারা দায়িত্বরত রয়েছেন, এয়ারফোর্স রয়েছেন, তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করেছেন এবং নির্বিঘ্নে যেন আসতে পারেন সেজন্য কিন্তু পুরো সড়কটা কিন্তু তারা প্রোটোকল দিয়েছিলেন এবং কোনো ধরনের বিঘ্ন কিন্তু ঘটেনি। ইতিমধ্যে আমরা দেখেছি এখান থেকে কিন্তু যারা এসেছিলেন তারা কিন্তু ব্রিফিং করে চলে গেছেন এবং এই দলের সাথে কিন্তু হাদির যে ভাই তিনি রয়েছেন এবং তার ভাইয়ের বন্ধু যিনি আমাদের এই যে কিছুক্ষণ আগে যিনি ব্রিফিং করেছেন তিনি জানিয়েছেন তার ভাইয়ের বন্ধু রয়েছেন। পাশাপাশি সিঙ্গাপুর থেকে আসা যে চিকিৎসক ছিলেন তারাও কিন্তু রয়েছেন। আজকে 11:22 দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এবং তারপরে ওখান থেকে দুপুর 1:30 নাগাদ কিছু আগে কিন্তু তারা সেখান থেকে এই অ্যাম্বুলেন্সটি কিন্তু আসেন এবং এটি কিন্তু একটি আইসিইউ অ্যাম্বুলেন্স ছিল। এবং আমরা জানি যে গত শুক্রবার দুপুরের দিকে হাদিকে যে গুলি করা হয়েছিল তারপর থেকেই তিনি কিন্তু ঢাকা মেডিকেলে চিকিৎসার পর এভারকেয়ার হাসপাতালে ছিলেন এবং সেখান থেকেই কিন্তু আজকে তাকে অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্টে নিয়ে আসা হয়েছে এবং তার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি আনা হয়েছিল সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তিনি রওনা হয়েছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তার সাথে যারা রয়েছেন এবং সেখানে বাংলাদেশের নিযুক্ত যে হাই কমিশন রয়েছে সেই হাই কমিশন সার্বিক সহযোগিতার জন্য তাকে কিন্তু বাংলাদেশ সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসার যে পুরা ব্যয়, সেই ব্যয় কিন্তু বাংলাদেশ সরকার থেকে, মানে এই অন্তর্বর্তী সরকার থেকে বহনের জন্য কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা রয়েছে এবং তিনি যে যাবেন সেই বিষয়েও কিন্তু গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল এবং তার পরিবারের সম্মতি নিয়েই কিন্তু আজকে তার যে
পরিবারের সম্মতি নিয়েই কিন্তু তাকে আজকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু 8 নম্বর গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে গণমাধ্যম কর্মীরা পাশাপাশি যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও কিন্তু ছিলেন। তো এই ছিল আমার কাছে এয়ারপোর্ট থেকে সর্বশেষ তথ্য। ঋতুবানা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে ব্যর্থতায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ থেকে সচিবালয় মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। এর আগে দুপুর 12টায় শাহবাগে ব্লকেট কর্মসূচি শুরু করে ছাত্র শক্তি। তারা বলছেন, জুলাই বিপ্লবী ওসমান হাদির ওপর হামলার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও হামলাকারীদের শনাক্ত এবং গ্রেফতার করা হয়নি। আর এই পরিস্থিতিকে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা হিসেবে দেখছে সংগঠনটি। এ সময় জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত শাহবাগ ব্লকেট কর্মসূচি চলবে। পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্র শক্তি। ব্লকেডের কারণে শাহবাগ এবং আশেপাশের এলাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আর সন্ত্রাসীরা ভারতে পালিয়ে যায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এরকম অথর্ব উপদেষ্টার প্রয়োজনীয়তা বাংলাদেশের মানুষের নাই। আমরা আশাবাদী ডক্টর ইউনূস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি যথাযথ ব্যবস্থা নেবেন তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে। ওসমান হাদির উপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগে ব্লকেডের পর মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে শিক্ষা ভবনের সামনে আটকে দিয়েছে পুলিশ। সেখানে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। মিজান, আশা করি শুনতে পাচ্ছেন আপনি আমাকে। ব্লকেডের কর্মসূচি নিয়ে জানতে চাই, সেই সাথে যারা বক্তা রয়েছেন বলছেন যারা বিভিন্ন দাবিতে, তাদের বিষয়ে একটু শুনবো। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি আর একটু স্পষ্ট করে দেখাই যে ইনকিলাব মঞ্চ সহ জুলাই যোদ্ধারা কিন্তু এই শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে তাদের সেই বিক্ষোভ কর্মসূচিটি পালন করছে এবং তারা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি সহ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত শীর্ষ ব্যক্তিদের বিষয়ে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ জানাচ্ছে। একটু কথা বলতে চাই, আমরা সরাসরি রয়েছি, ডিবিসির দর্শকরা জানতে চাচ্ছে যে আসলে আজকে আপনাদের দাবি সম্পর্কে যদি একটু আমাদের জানাতে। আমরা যদি দাবির কথা বলতে চাই, আমরা দেখেছি 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে, কিন্তু এ ব্যাপারে প্রশাসন, ইন্টারিম গভর্নমেন্ট সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর মাঝে আমরা দেখেছি ডেভিল হার্ট নামক একটি তারা চালিয়েছে, সেখানে অপারেশন চালিয়েছে, সেখানে দেখা গিয়েছে অনেক সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করানো হয়েছে, কিন্তু কিভাবে কোন প্রক্রিয়ায় আমরা জানি না, তারা জামিনে বের হয়ে আবারও সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যারা আমাদের প্রিয় ভাই, আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদি ভাইয়ের গায়ে যারা গুলি করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। আমরা দেখেছি একটি নির্দিষ্ট দলের আইনজীবীরা তাকে মুক্তি করার, জামিন করানোর ব্যবস্থা করেছে। তারা জামিন করাতেই পারে, এটা আইনগত প্রক্রিয়া, কিন্তু নীতিগত জায়গা থেকে এটা পারে কিনা আপনাদের সামনে আমরা প্রশ্ন রেখে গেলাম। তবে আজকে আমরা যে এখানে মুভমেন্ট করেছি, ছাত্র সমাজ ডাকসুর পক্ষ থেকে যে এসেছে, আমাদের স্পষ্ট বার্তা, আমরা ইন্টারিম গভর্নমেন্টকে, প্রফেসর ডক্টর ইউনূস সহ তার সাথে যারাই রয়েছে, প্রশাসনে যারা রয়েছে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের সহযোদ্ধা জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি ভাইয়ের গায়ে যারা গুলি করেছে, যে সন্ত্রাসীরা, তাদেরকে অতিবিলম্বে গ্রেফতার করে জাতির সামনে প্রকাশ করতে হবে এবং সবার সামনে প্রকাশ্যে তাদের বিচার নিশ্চিত করতে হবে, যাতে করে জুলাই যোদ্ধারা ভবিষ্যতে তারা নিরাপত্তাহীনতায় না ভোগে। ভবিষ্যতে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের এই বিচার প্রকাশ্যে নিশ্চিত করতে হবে, এটাই আমাদের সুস্পষ্ট দাবি। আমরা ইতিমধ্যে দেখেছি, আমরা ডাকসুর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল, পরিবারের পক্ষ থেকে করা মামলাতে এরই মধ্যে 4 জন গ্রেফতার হয়েছে এবং চিকিৎসার জন্য যে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়গুলোকে সন্তুষ্ট কিনা? হ্যাঁ, আমরা দেখেছি, আমরা পরিপূর্ণ সন্তুষ্ট না, তবে আমরা আশাবাদী, কারণ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সন্দেহজনকভাবে, কিন্তু আমরা দেখেছি, ইতিমধ্যে দেখেছি একটা মিডিয়া
আমাদের মেইন স্ট্রিম মিডিয়া নিউজও করেছে, সত্য নাকি মিথ্যা এটা আপনারা যাচাই করবেন, যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতে চলে গিয়েছে। তবে কথা স্পষ্ট, রেদওয়ানা যেমনটি শুনতে পাচ্ছিলেন যে ওনাদের দাবিটা ওনারা স্পষ্টতভাবেই জানিয়েছেন যে আসলে ওনারা কি কারণে আজকে এসেছেন এবং কি তার দাবি, এবং ওনারা বলতে চাচ্ছেন যে যে গ্রেফতারগুলো হয়েছে সেই গ্রেফতারগুলোতে তারা সন্তুষ্ট নন। পাশাপাশি উচ্চ আদালতের থেকে জামিনে বের হয়ে যাওয়ার পর আসামিদের প্রতি কিন্তু একটি মনিটরিং সিস্টেম থাকে এবং সেই মনিটরিং সিস্টেমে যথাযথ যে থানা। আপনাকে ধন্যবাদ মিজান, আমরা বুঝতে পেরেছি। হাদিকে হত্যা চেষ্টা মামলায় বেঞ্জামিন চিরান নামে একজনকে আটক করেছে বিজিবি। সকালে ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। জানান হামলাকারীরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে গেছে কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নন। আমরা কাজ করছি, আজকে যাকে ধরা হয়েছে বেঞ্জামিন চিরান নাম, সে ফিলিপ নিকট আত্মীয় একজন। ধারণা করছি ফিলিপের সহযোগী হিসেবে কাজ করে অবস্থান জানার জন্য বা পাচারকারী হিসেবে করেছে, এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করছি এখন বিজিবিতেই। ওসমান হাদির ওপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা, যা এদেশের জন্য নতুন নয়। তাই নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আলোকি মিলনায়তনে ইউথ ভোটার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু ভোট সম্ভব নয়, নির্বাচনে সবার সহযোগিতা প্রয়োজন। বলেন, সঠিক সময়ে জাতির কাছে ওয়াদা অনুযায়ী নির্বাচন হবে। সিসি আরও বলেন, তরুণদের শক্তি ছাড়া দেশ গঠন সম্ভব নয়, তাই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তরুণদের উপর ভর করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। আমরা আশা করি আমাদের যে নির্বাচন, নেক্সট যে নির্বাচনটা হবে, আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা আশা করি তরুণ ভোটারদেরকে সাথে পাবো। তোমরা নিজেরা তো ভোট দিবাই এবং অন্যদেরকে ভোট দানেও তোমরা উৎসাহিত করবা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পোস্টার, ব্যানার এখনও শোভা পাচ্ছে রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে। সিটি কর্পোরেশন প্রধান সড়ক থেকে অপসারণের কাজ শুরু করলেও অলিতে গলিতে নেই উদ্যোগ। প্রার্থীদের কর্মীরা বলছেন, এসব সরানোর কাজ সিটি কর্পোরেশনের, তবুও নিজ দায়িত্বেই তারা সরাচ্ছেন। নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে, আচরণবিধি মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। তফসিল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে পোস্টার, ব্যানার অপসারণে নির্বাচন কমিশনের নির্দেশনা থাকলেও এখনও তা পালন করছে খুব অল্প সংখ্যক প্রার্থী। রাজধানীর প্রধান সড়কগুলোর দেয়ালে দেয়ালে সাঁটানো আছে পোস্টার, অলিগলি ছেয়ে গেছে প্রচারণা মাধ্যমে। কোথাও কোথাও প্রার্থী নিজেই ভোট চাইছেন, আবার কোথাও প্রার্থীর পক্ষে ভোট চাইছেন এলাকাবাসী। নেতাদের সমর্থক কর্মীদের দাবি, নিজ দায়িত্বেই তারা ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন। সামনেই খুলে পারলাম, নিজের উদ্যোগে কিনুক, কিন্তু এটা কিন্তু সিটি কর্পোরেশনের কাজ, এটা কিন্তু আমাদের কাজ না। দায়িত্ব তাদের, কিন্তু তারা খোলে নেই, তারপরে অনেক খুলছে। অনেক প্রার্থীকে দেখেছি নিজের পোস্টার নিজে অপসারণ করতেছে, এটা প্রার্থীদের একটা ভালো উদ্যোগ। সাধারণ মানুষ নির্বাচন নিয়ে আশাবাদী হলেও আচরণবিধি না মানার এমন প্রবণতার সমালোচনা করেছেন। কোনো প্রচারণা থাকতে পারবে না, তাই না? তো এইগুলো আছে, যথেষ্ট আছে। সরাইবেলা অর্ডার দিয়েছে, সরাইতেছে না, সরাইলে তো ভালো। লেভেল প্লেইং যদি ঠিক না থাকে তাহলে তো সুষ্ঠু নির্বাচন হবে না। শৃঙ্খলা বজায় নির্বাচন করবো, এটাই মানুষ চায়। জনগণ গ্যাঞ্জাম আনা নিয়ে এটি চায় না। নির্বাচন কমিশন বলছে, প্রার্থীর পক্ষে কেউ ব্যানার, ফেস্টুন বানিয়ে প্রচারণা চালানোকে ছোট ভুল হিসেবে দেখে তারা। অবশ্য আচরণ বিধির বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিতে ভোলেনি কমিশন। অফিসে আসতে গিয়ে কিন্তু আমি অনেক ব্যানার ট্যানার আর দেখি নাই, তবে আমার চোখেও কিছু পোস্টার পড়েছে যেগুলো আপনার আঠা দিয়ে দেওয়ালের সাথে ল্যাপটানো, কিন্তু এগুলো নিয়েও আমরা রিটার্নিং অফিসারদেরকে বলে দিব এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মাঠ পর্যায়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অলরেডি অ্যাকশনে আছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ ভোটাররা নির্বাচনকে ঘিরে সহিংস আচরণ ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবিও করেছেন। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 196, গাজীপুর 3-এ। প্রিয় দর্শক, স্বাগত CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এই মুহূর্তে আমরা রয়েছি সংসদীয় আসন গাজীপুর
3-এ আমাদের সাথে আজকে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। কথা বলবো তার সাথে। একই সাথে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, তিনি এই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় সংসদের সংসদ সদস্য প্রার্থী। তার কাছ থেকে জানবো তার নির্বাচনী ভাবনা। ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, আপনাকে স্বাগত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, আপনি একজন ডাক্তার এবং আমরা জানি যে আপনি এবারই প্রথম নমিনেশন পেয়েছেন। গাজীপুর বৃহত্তর শিল্প অঞ্চল, এইখানে অনেক দরিদ্র মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছে। ডাক্তার হিসাবে স্বাস্থ্য খাতে এসব মানুষের জন্য আপনার কি ভূমিকা থাকবে? দেখুন, আমাদের যদি আমি বলতে যাই, শ্রীপুরে তথা গাজীপুর 3 আমাদের যে আসন, আমাদের শ্রীপুর উপজেলা, শ্রীপুর পৌর এবং সদর উপজেলা, এখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ অপ্রতুল আছে। এখানে বিপুল জনসংখ্যার বসবাস, এখানে সারা বাংলাদেশের মানুষ এখানে বসবাস করেন, বিভিন্ন জেলার মানুষ এখানে বসবাস করেন, দরিদ্র বলেন, মধ্যবিত্ত বলেন, উচ্চবিত্ত, সব ধরনের মানুষ এখানে আছে। স্বাস্থ্য ব্যবস্থা এখানে নিশ্চিত করতে হলে আমি যেটা মনে করি যে আমাদের একটি 50 বেডের হসপিটাল রয়েছে, এটিকে অ্যাটলিস্ট 500 বেড করা উচিত। এবং যদি সম্ভব হয়, এটা হলো আমার চিন্তা, সেটা হলো যে 250 বেড শ্রীপুর, 250 বেডের একটি হসপিটাল পশ্চিমাঞ্চলে করলে তাহলে মানে 2 অঞ্চলের মানুষ কিন্তু সেবাটা সমভাবে ভোগ করবে, সমভাবে পাবে। আরেকটি জিনিস জানতে চাইবো যে আমরা দেখেছি যে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে এক ধরনের পাওয়ার পলিটিক্সের চর্চা হয়, যে এমপির পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করা হয়। আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, আপনার দলীয় নেতাকর্মীরা যদি এরকম কোনো কাজের সাথে জড়িত থাকে, সেই ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেবেন? আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের নেতা আগামী দিনে যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যিনি দীর্ঘদিনে দেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করছেন, যার পরিবার আমাদের মানে মারাত্মকভাবে এই বিগত স্বৈরাচারী আমলে নির্যাতিত হয়েছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জি, এবং আমাদের আগামী দিনে যিনি ইনশাল্লাহ আমাদের দলের এবং দেশের দায়িত্ব নেবেন, জননেতা তারেক রহমান সাহেব। আজকে বিগত এই যে সময়টা আপনার 5ই আগস্টের পরে মূলত যে যারা আমাদের দলীয় সিদ্ধান্তের বাইরে বা উচ্ছৃঙ্খল আচরণ করেছে, বা যারা সুশৃঙ্খলভাবে দলের কর্মসূচিতে অংশগ্রহণ করে নাই, যারা বিতর্কিত আচরণ করেছে, তাদেরকে কিন্তু দল থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের নেতা ইতিমধ্যে বলেছেন যে যারা দলীয় শৃঙ্খলার বাইরে যাবে, যারা কোনো অন্যায় কাজের সাথে জড়িত হবে, তারা কিন্তু দলে থাকবে না, এটা কিন্তু উনি বলেছেন। এবং উনি বলেছেন বিগত দিনে যারা স্বৈরা শাসক যারা ছিল, তারা কিন্তু তাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কাউকে বহিষ্কার করে নাই, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। কিন্তু এইবারই প্রথম যে আমাদের জননেতা তারেক রহমানের নেতৃত্বে দলকে সুশৃঙ্খল করার জন্য এবং মানে দলকে মানে সন্ত্রাসমুক্ত বলা যায়, সন্ত্রাসমুক্ত করার জন্য, এবং যারা উচ্ছৃঙ্খল আচরণ করে তাদেরকে দল থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রায় আপনারা জানেন যে 5000-এর মতো নেতাকর্মী আমাদের বহিষ্কার হয়েছে। এখন আমরা বিশ্বাস করি যে আগামী দিনে এই জিনিসটি কঠোরভাবে এটা অনুসরণ করা হবে, এবং এই দল এবং এলাকা কোনোভাবেই কিন্তু আপনার সন্ত্রাসী কার্যক্রম হওয়ার সুযোগ থাকবে না। বিশেষভাবে আপনারা এর আগেও দেখেছেন যে বিএনপি অপারেশন ক্লিন হার্ট করেছিল, সেই অপারেশন ক্লিন হার্টে কিন্তু বিএনপি নেতাকর্মীরাই বেশি মানে নিহত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মানে আপনারা নির্বাচিত হলে সেদিক থেকে কঠোর পদক্ষেপ নেবেন? বিষয়টা শুধু কঠোর পদক্ষেপ নেওয়া না, এটা হলো যে আমাদের কঠোর পদক্ষেপ তো থাকবেই, আমাদের মানুষকে মানে তাদেরকে সঠিক পথে নিয়ে আসাটা হলো বড় চ্যালেঞ্জ। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর সাথে। তিনি জানাচ্ছিলেন তার নির্বাচনে তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে কি কি করবেন। তো আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী আয়োজন বিকেল 5টায় দেখা হবে সেখানে। সে পর্যন্ত ডিবিসির সাথেই থাকুন।
জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধ মামলায় একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। শেখ হাসিনার সাজা বৃদ্ধিতে 8টি যুক্তি তুলে ধরেছে প্রসিকিউশন। আপিল শেষে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। এর আগে 17 নভেম্বর শেখ হাসিনা এবং কামালকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে দেশে থাকা তাদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। এছাড়া 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাজা বৃদ্ধির বিষয়ে প্রসিকিউশনের কাছে কোনো আবেদন জমা পড়েনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য, ইনহ্যান্স করার জন্য আমরা আপিল দায়ের করেছি 8টি গ্রাউন্ডে। অগ্রহায়ণের শেষ দিনে উত্তরাঞ্চলে জেঁকে বসছে শীত। পঞ্চগড়ে টানা 5 দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশার পরিমাণ কম থাকলেও শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। সকালে রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 100%। আগামী কয়েকদিনের মধ্যে আরও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। ভোরে কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে হিমেল হওয়ার কারণে শীত অনুভূত হয়েছে বেশ। তাপমাত্রা ওঠানামার কারণে সর্দি, কাশি এবং শ্বাসকষ্টজনিত রোগী বাড়ছে। চিকিৎসকেরা সবাইকে উষ্ণ কাপড় ব্যবহার এবং ঠান্ডা বাতাস এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। পঞ্চগড়ে খুব শীত, কুয়াশা, হাত পা কাঁকড়া লাগছে। তারপরে আমাদেরকে কষ্ট করে বালু তুলতে হয়। বাসায় বউ বাচ্চা আছে। আজকে এই রোদ ওঠার কারণে কাজকর্ম করতে সুবিধা হচ্ছে, কাছে যাচ্ছে সবাই। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।